জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। ভিডিওতে লেট হয়ে গেল একবারে, কিন্তু এইসব ব্যাপারে আমি একটু কাঁচা, কম বুঝি তো। দেখা গেছে এতক্ষণ পর ল্যাপটপ নিয়ে চেষ্টা করছি, ল্যাপটপে ক্যামেরা পাই না। ল্যাপটপে ক্যামেরা পাইছি একবার, পরে আবার পণ্ডিতি কইরা ব্যাক করে আবার ঢুকতে গেছি, তখন আবার ক্যামেরা পাই না। যাই হোক, দুঃখিত। এই সময় 20 মিনিট, 50-25 মিনিট অনেক গুরুত্বপূর্ণ, অনেক। আমি দুঃখিত। দোয়া করে ওই 20-25 মিনিট পোষাই দেবো ইনশাল্লাহ। ওকে, আশা করি সবাই দেখছেন, সবাই ভালো আছেন। আপনারা সাউন্ড ওকে একটুখানি জানান যে সাউন্ড ওকে। মান্নান বলছেন কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি, প্রচুর ক্ষুধা লাগছে। একটা সমস্যা, সন্ধ্যা থেকে কিছু খাই নাই। সন্ধ্যা কেন, মানে দুপুরে খাওয়ার পর থেকে পানি ছাড়া কিছুই খাওয়া হয় নাই। ওকে, হ্যাঁ আপনার বলে সাউন্ড ওকে না? থ্যাংক ইউ। আজকে আমাদের লাইভে আসছি। আগামী কয়েকটা দিন একটু লাইভে থাকবো আপনাদের সাথে ইনশাল্লাহ। কয়েকটা দিন, আগামী মানে আজকে এবং আগামী 4 দিন একটা শিডিউল করে আপনাদের সাথে জাস্ট একটু কথা বলা, এই আর কি। কী অবস্থা? খুব কম সময় নেব। আজকেও আমি কম সময় নেব ইনশাল্লাহ, সর্বোচ্চ 30 মিনিটস, এর বেশি লাগবে না। আশা করি অনেকে জয়েন করে ফেলছেন, থ্যাংক ইউ। আপনারা প্রথমত খুবই দুঃখজনক, আপনাদের বেসিক গ্রুপ পরে পরীক্ষা হচ্ছে, খুবই কম সংখ্যক আপনারা পরীক্ষা দিচ্ছেন, এটা খুবই দুঃখজনক। পরীক্ষা দেওয়া উচিত আপনাদের। অনেকবার বলছি, আপনার যতটুকু পড়েন তার একটা প্রুফ হলো এক্সাম। আপনারা এক্সামটা সিরিয়াসলি দেন না, এবং এক্সামে এখন পর্যন্ত বেসিক ভিউ যে পরিমাণ বেসিক ভিউ আপনারা নিয়েছেন, এবং এই গ্রুপে যে পরিমাণ সদস্য আছেন, সেক্ষেত্রে আমার পরীক্ষায় এ পর্যন্ত সর্বোচ্চ অংশগ্রহণ করছে 5,800 জন। 5,800 জন সর্বোচ্চ অংশগ্রহণ করেছে, এটা খুবই দুঃখজনক। আমি ভাবছিলাম যে 20,000+, যে পরিমাণ এখানে গ্রুপে মেম্বার, 1,80,000 মেম্বার, তার মধ্যে মিনিমাম 1 লাখ এবছর 41তম বিসিএস দিবে, আমি যতটুকু তাদের এইজ বা দেখছি। তার মানে এখানে অবশ্যই পরীক্ষার্থী মানে 1/10 হওয়ার কথা। আপনারা অনেকেই পরীক্ষা দেন না, এবং খুব টাইমলি পরীক্ষা হচ্ছে প্রতি শনিবার এবং মঙ্গলবার রাত 9টায়, এবং গ্রুপের রাত 9টায় প্রশ্ন দেওয়া হচ্ছে। এবং এর আগে পরে আমি পোস্ট অ্যাপ্রুভ করি না। আপনারা দেখছেন আমাদের পোস্ট অ্যাপ্রুভের হার কমে গেছে, কারণ অ্যাপ্রুভ করব আমার পরীক্ষাগুলো হোক, কোশ্চেনগুলো সবাই খুঁজে পাক, সেজন্য আমি বেশি একটা প্রশ্নের সাথে ইনভলভ না। আবার অ্যাপ্রুভ করেছি আমি, গত 2100 পোস্ট ছিল, সেখান থেকে আমি 1000 পোস্ট অ্যাপ্রুভ বা ডিলিট করেছি, বাকি 1000 আছে, তাও দেখে আমি তারপর নতুন পোস্ট অ্যাপ্রুভ করব। তো যাই হোক, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, প্রথমত পরীক্ষাটা দেন। পরীক্ষা নিয়ে আমি খুবই হতাশ, এবং আপনারা পরীক্ষায় অ্যাভারেজ নম্বর 14.75 এরকমের, সরি দুঃখিত, সেটা হলো 14.75, মানে 30-এ 14.75, তার মানে 50%-এর নিচে, 50% নম্বরের নিচে নম্বর পাচ্ছেন। গতকালকের পরীক্ষাও খুব হতাশাজনক। গত পরশুদিন যে পরীক্ষা হয়েছে, খুব ভালো প্রশ্ন ছিল। তো যাই হোক, আমি সকলকে রিকোয়েস্ট করব, আমাদের যে পরীক্ষা আছে 41তম বিসিএসের জন্য, বেসিক ভিউ থেকে পরীক্ষা হচ্ছে। আপনি যদি বেসিক ভিউ নাও পড়েন, আপনি অন্য কিছু পড়লেও আপনার এখন পরীক্ষা অংশগ্রহণ করা উচিত। অন্য কোনো বই পড়লেও বেসিক ভিউর যে পরীক্ষা, সেখানে আমি বলেই দিই যে এই অধ্যায়, বাংলাদেশ দ্বিতীয় তৃতীয় অধ্যায়, যেমন আজকে বলে দিচ্ছি ভূগোলের প্রথম ও দ্বিতীয় অধ্যায়, আগামীকালকে রাত 9টায় পরীক্ষা, ভূগোলের প্রথম ও দ্বিতীয় অধ্যায়। যদি আপনি বেসিক ভিউ না থাকে, আপনি অন্য কোনো বই থেকে প্রথম ও দ্বিতীয় অধ্যায় পড়ে পরীক্ষা দেন, অথবা না পড়লেও পরীক্ষা দেন। আপনি না পড়তে পারলেও পরীক্ষা দেন, নিজেকে জাজ করেন। তো প্রথমেই হতাশাজনক কথা দিয়ে শুরু করলাম। তারপরে সেকেন্ড, যেটা আমাদের আজকে টপিক 4টা, একটা হলো পরীক্ষা নিয়ে কথা বলেছি। আমি আবার বলছি, পরীক্ষা হচ্ছে
মঙ্গলবার 9টায় এবং শনিবার 9টায়। শনিবার 9টায় থাকবে বাংলাদেশ বা আন্তর্জাতিকের কোনো টপিক, আর মঙ্গলবার 9টায় থাকবে ভূগোল ও সুশাসনের টপিক। সুশাসন আমরা 2টা পরীক্ষা নিয়ে ফেলছি। আগামীকালকে ভূগোলের প্রথম পরীক্ষা, আগামীকালকে পরীক্ষার সিলেবাস ভূগোলের প্রথম ও দ্বিতীয় অধ্যায়, রাত 9টায় ইনশাল্লাহ। ওকে, নেক্সটে আমাদের টপিক হলো সাধারণ জ্ঞান নিয়ে কিছু কথা বলা, তারপরে হলো 41তম ওভারঅল প্রস্তুতি নিয়ে কথা বলা, আর শেষ হলো 43তম বিসিএসসি ক্যাডার চয়েস নিয়ে কথা বলা। প্রথমত আমি কথা বলেছি, আশা করি পরীক্ষা দিবেন। দ্বিতীয়ত যে সাধারণ জ্ঞান নিয়ে আমি আপনাদের সাথে আরও 4 দিন ইনশাল্লাহ মিট করব। একদিন আন্তর্জাতিক নিয়ে পুরো কথা বলবো, একদিন বাংলাদেশ নিয়ে কথা বলবো, একদিন ভূগোল নিয়ে কথা বলবো, একদিন সুশাসন নিয়ে কথা বলবো। আগামীকালকে ইনশাল্লাহ শিডিউলটা বলে দিই, সাধারণ জ্ঞান। আগামীকালকে আমাদের ভূগোল নিয়ে কথা বলবো রাত 8টায় ইনশাল্লাহ। রাত 8টায় আপনাদের সাথে আমার কথা হবে ভূগোল বিষয় নিয়ে। 20 মিনিট থেকে 25 মিনিট বা 30 মিনিট অথবা তারও কম হতে পারে। শুধুমাত্র কোন কোন টপিক আমরা একেবারে বাদ দেব না, কোন কোন টপিক পড়বো সে বিষয়ে কথা বলবো আগামীকালকে, অর্থাৎ আগামীকাল 19 জানুয়ারি রাত 8টায় ইনশাল্লাহ। আজকে যে কথাটা বলবো, এবারে সেকেন্ড টপিক, আমি থার্ড টপিকে চলে যাই, সেটা হলো 41তম বিসিএস প্রস্তুতি। এটি মূল আলোচনা। 41তম বিসিএস প্রস্তুতির আমি একটা অভিজ্ঞতা শেয়ার করি। 2011 সালে 31তম বিসিএসের পরীক্ষা হয়। 2011 সালের 31তম বিসিএসের পরীক্ষা হয়েছিল খুব সম্ভবত মার্চের 1 তারিখ অথবা হলো মার্চের 1 তারিখ অথবা হলো জুনের 1 তারিখ আর কি। জুনের 1 তারিখ অথবা মার্চের 1 তারিখ, আমি তারিখটা মানে 1 তারিখ ছিল, এতটুকু আমার মনে আছে যে 1 তারিখে পরীক্ষা। তো পরীক্ষার ডেট দিল, আমরা 31তম বিসিএসের একসাথে আমরা একই ব্যাচের 5 জন একই রুমে ছিলাম। 5 জনের বাকি 4 জন এই গ্রুপে আছে, হয়তোবা ওরাও শুনতেছে। তো আমরা 5 জন আমাদের রুমটাকে কাশ্মীর বানায় ফেলেছিলাম। কাশ্মীর মানে উত্তেজনায়, যে প্রথমবার বিসিএস দেবো, উত্তেজনা মানে একটা ভাবেই বাঁচে না। অনার্স শেষ হয়েছে, মানে মোটে শেষ হলো, উত্তেজনায় প্রথম বিসিএস, যে প্রথম বিসিএস এটা কোনো ব্যাপার, হইলে হবে না হইলে না, পরে তো অনেকগুলো আছে। এই উত্তেজনায় আমরা মানে আমাদের রুমটাকেই বলতো কাশ্মীর রুম। মানে কেউ ছিল ভারতের সাপোর্টার, কেউ ছিল পাকিস্তানের সাপোর্টার, কেউ ছিল বিভিন্ন ধরনের, মানে এক একজন এক এক স্টাইলের আমরা ছিলাম। এবং প্রচুর আমরা ঝগড়া দুষ্টামি এটা সেটা করতাম। গেল এটা। অপরদিকে আমার 2 জন বন্ধু, আমরা রুমে বসে পড়তাম, একজন একজনকে ডিস্টার্ব পড়তাম না, ফান করতাম, এবং একজনকে আটকানোর জন্য চেষ্টা করতাম। পণ্ডিতই যাকে বলে সব কিছু করেছে। শুধু বলছে যে 4টা অপশন না দেখলে পারবো না, এটা কোনো কথা হলো? তখন 100 নম্বরে প্রিলি হতো। অপরদিকে আমার 2 বন্ধু আতিক এবং সুমন, এই 2 জন হলো, ওরাও গ্রুপে আছে, ওরাও শুনতেছে হয়তো। আতিক ও সুমন, ওরা 2 জন কী করলো, পরীক্ষার ডেট দিল, ওরা জাস্ট আমাদের কাছে ডিটাচড, ওরা নিজেদের মতো করে লাইব্রেরিতে গিয়ে পড়া শুরু করলো। এবং লাইব্রেরিতে গিয়ে ধুমায়া পড়লো, যেটা বুঝলাম আর কি। ওরা পড়লো, ওদেরকে দেখলাম না, ক্যাম্পাসও দেখি না ওদেরকে কখনো। মানে তখন ফেসবুক অত বেশি ছিল না, ফেসবুক কম ছিল, ফোনে পাইতাম না বা কোনো আড্ডাতে পাওয়া যেত না। এবং শেষে কি হলো, 31তম পিলি পরীক্ষা দিলাম। আমাদের রুম থেকে মাত্র 1 জন পিলিতে পাশ করলো, 1 জন পাশ করলো, এবং সে রিটেনে গিয়ে ফেল করলো। যে 1 জন পাশ করছে, আমরা 4 জন এমন দুষ্টুমি শুরু করছে যে ও রিটেনের প্রস্তুতি নিতে পারে না, ও রিটেনে ফেল করেছে। এরপরে ওর একটু সমস্যা ছিল, হাতের লেখা একটু খারাপ ছিল, মাইন্ড করিস না যে শুনতেছস, ও সেজন্য রিটেনে ফেল করে। এবং আমরা কিন্তু পাশ করি না, বাকি 4 জন কিন্তু 31তম পিডিতে ফেল করেছি। আর যেই বন্ধু দুজন লাইব্রেরিতে চলে গিয়েছিল, আমাদের কাছে ডিটাচড, ওই 2 বন্ধু 31তম বিসিএসসি অ্যাডমিন ক্যাডার। আপনারা 2 জনকে এখন বললেই চিনবেন, অনেকে কাছাকাছি। একজন হলেন আসাদুজ্জামান সুমন, তিনি হলেন মাদারীপুরের শিবচরের ইওনো, বর্তমান ইওনো। আসাদুজ্জামান সুমন, ওর নাম আসাদুজ্জামান কিন্তু ওর ডাকনাম সুমন। মাদারীপুরের শিবচরের ইওনো, যিনি বাংলাদেশের প্রথম কোন উপজেলা থেকে করোনা বা কোভিড ইফেক্টে যিনি লকডাউন ঘোষণা করছে। ও লকডাউন ঘোষণা করছে আর আমি তার টিভিতে দেখছি। পার্থক্যটা কোথায় চলে গেছে? সেকেন্ড তিনি হলেন নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ইওনো আতিকুল ইসলাম। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ের ইওনো আতিকুল ইসলাম, ও কয়েকদিন আগে টাঙ্গাইল সদরের ইওনো ছিল।
তো দুজনকে চিনছেন, ওদের দুজনের পার্থক্য হলো ওর দুজন 31তমতে অ্যাডমিন ক্যাডার, আর আমরা ওই যে হোসট খেলাম 31তম যে হোসট খেলাম আমরা পাঁচজনই এখন নন ক্যাডার জব করি। 4জন নন ক্যাডার জব, একজন হলো বিআরডিবির ইউআরডিও, অর্থাৎ 5জন আমরা ডিটাস্ট হয়ে গেলাম। আর ওই দুজন কিন্তু তারা কিন্তু গেইনার। অর্থাৎ আমার মেসেজটি ক্লিয়ার। যারা এখনও গা ভাসাচ্ছেন, যারা মনে করছেন যে আপনি অনেক কিছু উল্টে ফেলবেন, অনেক কিছু পারেন, এখন অনেক সময় আছে, প্রথমবার না হলে কি হয়েছে, পরে তো আরও আছে, 43 তো সামনে, 44 হবে এডুকেশন, মানে অনেকগুলো মেসেজ পাচ্ছেন। এবং আপনি যদি এই 41তম 58 দিনকে যদি আমাদের মতো হালকা করেন, আপনার সেই বন্ধুটাকে কিন্তু আপনার টিভিতে দেখতে হবে। খুব দুঃখজনক, আপনি লাইফ যে কতটা চেঞ্জ হবে, আপনি তাদের আর আপনাদের অবস্থান কত চেঞ্জ হবে তা আপনি কিন্তু ভাবতেও পারবেন না। এমনও হবে যে বন্ধুরা ওই অবস্থানে যাবে, তাদের বিয়েতেও আপনাকে দাওয়াত দিবে না। সত্যি কথা, বাস্তবতা আমরা ফেস করছি। তাদের বিয়েতেও আপনাকে দাওয়াত দিবে না। খুব ক্লোজ বন্ধু, একেবারে পাশাপাশি বসে আছেন। আমাদের ডিপার্টমেন্টের 2জন বান্ধবী, ওরাও গ্রুপে আছে মনে হয়, একজন আছে, আরেকজন আছে কিনা জানি না। ওরা কিন্তু ট্যাক্সের চাকরি করে, খুব ক্লোজ বান্ধবী। একজন ট্যাক্স ইন্সপেক্টর, একজন ট্যাক্সের ডেপুটি কমিশনার। 31তম থেকে একজন ডেপুটি কমিশনার হয়ে গেছে ট্যাক্সের, আর একজন 36তম নন ক্যাডার থেকে ট্যাক্স ইন্সপেক্টর। দুজনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। ম্যাডাম বলে সম্বোধন করতে হয়। এর ক্ষেত্রে মানে মানসিক কষ্ট আর নাই। আপনি যদি বলেন যদি আমি চাকরি করব, আমি চাকরি করে আমি সংসার চালাবো, বি সিরিয়াস। কয়েকটা জিনিস ভুলে যান। প্রথমত হলো আপনার ফ্যামিলি ভুলে যান। কোন ফ্যামিলি থেকে আসছেন ইট ডাজেন্ট ম্যাটার মাচ। কোন ডিপার্টমেন্টে পড়েছেন ভুলে যান। কোন ভার্সিটিতে পড়েছেন ভুলে যান। এসএসসি ইন্টারমিডিয়েট কী রেজাল্ট করেছেন ভুলে যান। অনার্সে কী রেজাল্ট ভুলে যান। মাস্টার্স কবে পরীক্ষা ভুলে যান। যদি চাকরি করতে চান বি সিরিয়াস। আর যদি বলেন যে আমি চাকরি করবো না, আমি ব্যবসা বাণিজ্য করবো, এমনি একটা বিয়ে শাদী হলে চলে যাব, আর আমি আমার প্রফেশন নিয়ে থাকবো। আপনি ডক্টর হলে আপনি একটা চেম্বার দিলেন, আপনি লতে পড়ছেন একটা চেম্বার দিবেন, এরকমের যদি মানসিকতা থাকে তাহলে ভিন্ন কথা। আপনি ইঞ্জিনিয়ার একটা ফার্ম দিবেন, এরকম মানসিকতা হলে ভিন্ন কথা। যদি বলেন আমি চাকরি করবো, তাহলে চাকরি করার মতো করেন, বি সিরিয়াস। আমার সাথে যারা শুনছেন এখন 1300+ আছেন, 1300 জন অন্ততপক্ষে আমাকে শুনছেন, তাদেরকে বলবো আমার মেসেজটি যদি বুঝতে পারেন তাহলে বি সিরিয়াস। প্রথমবার না হলে কিন্তু পরের বার হবে না, নাও হতে পারে। অনেকে আছে যে 7বার দিয়েও যে বিসিএস সেকেন্ড হয়েছে, এমন রেকর্ডও আছে। তার কিন্তু অনেকগুলো সময় হারিয়ে গেছে। আপনি 41তমতে হবে না, 43তমতে পরীক্ষার জন্য আপনি কমপক্ষে 1 বছর, আপনাকে মিনিমাম 1 বছর আপনাকে মেস ভাড়া দিয়ে থাকতে হবে। মিনিমাম 1 বছর বাপের টাকায় অন্যের টাকায় চলতে হবে, খুবই কষ্টকর। তো প্রথমত হলো আমার অভিজ্ঞতাটা আমি শেয়ার করলাম। এটার জন্য আমি আপনাদের কমেন্টগুলো দেখবো। আমি আমার কথাগুলো বলে যাই, তারপরে আমি আপনাদের কমেন্টগুলো দেখবো। আপনারা আমি তারপরে কমেন্টগুলো দেখবেন। আপনারা একজনকে আপনি মেনশন করতে পারেন, আমি আপনাদের ওগুলো পড়লে আমি নিজে হয়ে যাব। আমি আপনাদের প্রশ্নগুলো নেব, উত্তরগুলো দিব। আমি জাস্ট আমার কথাগুলো একটু বলে যাই, একটু ধৈর্য করে যদি শুনতে চান তাহলে একটু শুনতে পারেন। ওকে, নেক্সট কথা হলো এখন আছে 58 দিন। 58 দিন ইজ ভেরি মাচ গুড এনাফ। 58 দিন অনেক সময়। আমি 31তমতে যখন ফেল করলাম পিএলডিতে, আমি ভাব ধরছি, মানে প্রচুর ভাবের কারণে আমি 31তম পিএলডিতে ফেল করি। তো কি হলো, আমি প্রথমবার পরীক্ষা 57.5 পাইছিলাম। আমার হিসেবে হয় খুব সম্ভবত 59 বা 60-তে টিকাইছিল। তখন 100-এ পরীক্ষা হয়তো। আমি টিকবো অনেকেই ভাবছিল, কিন্তু আমি নাও টিকতে পারি, এটা আমি জানতাম যে আমি নাও টিকতে পারি। তো কি হলো, আমি পিএলডি কোয়ালিফাই করলাম না। 33তমতে পরীক্ষার আগে আমি আবার ভাবে বাঁচি না যে আমি প্রথমবার পরীক্ষা দিয়ে 57.5 পেয়েছি, দ্বিতীয়বার পরীক্ষা দিলাম অনেক কিছু পাবো। তখন কি হলো, আমাকে পরীক্ষার 18-19 দিন আগে আমার বন্ধু, ওই যে আতিকুল ইসলামের কথা বললাম, ও আর হলো আমার আরেক বন্ধু কাজী ফাহাদ মাহমুদ, দুজনের সাথে দেখা, ওরা দুজনই ভাইবা দিয়েছে 31তমতে। তো ওদের সাথে আমাদের ক্যাম্পাসে দেখা, তখন বলছে যে তুমি টাকাও ইনকাম করবা, তুমি কোচিংও পড়াবা, তুমি পণ্ডিতও করবা, ক্যাডারও হবা, আবার তুমি পড়বাও না, এটা তো হয় না, পড়তে তোমার হবেই।
18-19 দিন আগে, 19 বা 18 দিন আগে, আমি গল্পটা আগেও বলছিলাম, তখন আমি বাসায় চলে যাই এবং সিরিয়াসলি পড়া শুরু করে দিই। শুধু নামাজ, ঘুম, খাওয়া, নামাজ, ঘুম, পড়াশোনা, আর কিচ্ছু না। এবং টানা 18-19 দিন পড়লাম এবং আমি 33তম তো 69 পেলাম, যেখানে টিকাইছে 60-তে, আমি পেয়েছি 69 আমার হিসেবে। এবং আমি পরীক্ষা দিয়ে শিওর যে আমি পিলিতে কোয়ালিফাই করবো ইনশাল্লাহ। এবং আমি ওই পড়া দিয়ে 33 টিকি, 34 টিকি, 35 টিকি, মানে টানা 3টা বিসিএস আমি কোয়ালিফাই করি ওই একটা পড়াশোনা দিয়ে, 3বার রিটেন দিতে পারি। তো এখন যে বিষয়টা হলো যে আমি আমি ওই 18-19 দিনের পড়াশোনায় আমি 3টা বিসিএস কোয়ালিফাই করি। আমার ছোটো বোন, আমার দেখলাম একটু আগে, ও মনে হয় ও আছে, আমি দেখছি একটু আগে কমেন্ট করছে একটা, মানে ও সাক্ষী যে আমি 33তম বিসিএস এর 18-19 দিন আগে কি পরিমাণ পড়েছিলাম, একেবারে দরজা বন্ধ, ধুমায়া, শুধু খাওয়া, ঘুম, নামাজ, পড়াশোনা, 18-19 দিন পড়ছি। এর বেশি আমি ওইটা দিয়ে আমি চলছিলাম। তার মানে এই যে 58 ডেজ, 58 দিন, আপনি যদি সব কিছু ছেড়ে, আমি আবারও বলছি, যদি টার্গেট থাকে আপনার চাকরি করবেন, টার্গেট যদি আপনার বিজনেস থাকে, উদ্যোক্তা থাকে, প্রফেশন থাকে, আলাদা কথা। কিন্তু যদি টার্গেট থাকে চাকরি করবেন, তাহলে ভাই বিসিএসটা ভালো করে দেন। আমি আবার বলছি, বিসিএসটা ভালো করে দেন। 58 দিন হিউজ টাইম, এই 58 দিনকে কাজে লাগাতে হবে। এখন 58 দিনকে আমি একটু ভাগ করে দিই। আমাদের 41তম বিসিএস এর প্রশ্ন কেমন হতে পারে একমাত্র আল্লাহ জানে, কিন্তু আমরা একটা অনুমান করতে পারি। যদি প্রশ্নটা 35-37-এর মতো হয়, তাহলে তো কোনো কথাই নেই। 35-37-এর মতো প্রশ্ন হলে, তাহলে আমরা যে পড়াশোনা করছি, আমরা যে বাকি কয়েকদিন পড়বো, তাতে আমাদের অনেক আগায় যাব। 35-37-এর কোশ্চেন এবং 35-37-40, এই 3টা বিসিএস এর কোশ্চেনের কথা আমরা বলবো, কিন্তু এর আগে একটা জিনিস বলি, সেটা হলো আমরা দেখি 34তম বিসিএস এর প্রশ্নের মতো 36তম বিসিএস এর প্রশ্নের মান, 36তম প্রশ্নের সাথে 38তম প্রশ্নের মিল আছে। তার মানে 38-এর পর জেনারেল বিসিএস হলে 40তম। 35-এর কোশ্চেনের মান 36 গ্যাপ দিয়ে 37-এর প্রশ্নের মান, 38 গ্যাপ দিয়ে 40-এর প্রশ্নের গ্যাপ, মানে প্রশ্নমান এক ধরনের। যেমন 36 এবং 38 মধ্যে পিলিতে টিকতে নম্বর লাগছে 105 এবং 110 প্লাস, আর 35-37 এবং 40 মধ্যে বিসিএস এর প্রশ্নের নম্বর লাগছে 80, 90, 100 এরকমের মধ্যে। তো ব্যালেন্স করার জন্য তারা এটা করে থাকে। 2 ধরনের পরীক্ষার্থী পরীক্ষা দেয়। একটা আছে খুব বেশি মেরিটোরিয়াস যারা, তারা কিন্তু বিসিএস পরীক্ষা দেয় না, সত্যি কথা। যারা খুব বেশি ট্যালেন্ট, তারা বিদেশ চলে যায়, স্কলারশিপ নিয়ে বিদেশ চলে যায়, তাদেরকে বিভিন্ন মাল্টিনেশনাল কোম্পানি নিয়ে যায়, তারা ইউনিভার্সিটি লেকচারার হয়, তারা কিছু আছে বাংলাদেশ ব্যাংকে জয়েন করে। মানে এইরকমের কিছু, মানে হিউজ মেধাবী যারা, মানে খুব বেশি মেধাবী, তার বিসিএস পরীক্ষা কম দেয়, তাদের 10% বিসিএস পরীক্ষা দেয়, 90%ই তার স্কলারশিপ নিয়ে বিদেশ চলে যায়। আর আমাদের পরীক্ষার্থী, আমাদের মধ্যে অ্যাভারেজ ব্রিলিয়ান্ট যারা, অ্যাভারেজ ব্রিলিয়ান্ট হলো 50% পরীক্ষা দেয়, আর হাইয়ার ব্রিলিয়ান্টটা দেয় 10%, আর মানে লোয়ার মিডল এটা দেয় 40% বিসিএস দেয়। তো যে বিষয়টা হলো যে যারা খুব মেধাবী, খুব ভালো ধারণা রাখে, মোটামুটি মিডল মেধাবী অথবা হলো হায়ার মেধাবী, তারা কিন্তু 35, 37, 40 ওই বিসিএস ক্যাটাগরিতে তারা টিকে যায়। আর 36, 38তমতে যারা টিকেছে, তারা বেশিরভাগ, আমি কিন্তু সবাইকে বলতেছি না, বেশিরভাগ তারা হলো যে কিছু মিডল অথবা লোয়ার মিডল, যারা বেশি মুখস্থ রাখতে পারে, তাদের সংখ্যা টেকার হার বেশি। আপনি অনেকেই দেখবেন 36তমতে ক্যাডার হয়েছে, 37তম পিলি টেকে নেয়। অনেকেই দেখবেন 38তমতে ক্যাডার হয়েছে, 40তম রিটেন দেয় নাই। অনেকেই আছে, আপনার আশেপাশে যদি খোঁজখবর রাখেন, বেশ অনেকেই পাবেন আপনি। মানে কোশ্চেন প্যাটার্ন অনুসারে এই জিনিসটা হয়ে থাকে। তো এই ব্যালেন্স করার জন্য একটা বিশেষ কঠিন, একটা বিশেষ সহজ করা, এটা মনে হয়তো একটা তাদের প্ল্যান হতে পারে। তো আমাদের একটা ধারণা যে প্রশ্নটা হয়তো বা 36-38-এর মতো হতে পারে। এই জন্য আমরা কী ধরনের প্রস্তুতি নিতে পারি? সেই ধরনের প্রস্তুতি হলো, আমরা শেষের 3 দিন,
পরীক্ষা শেষের 5 দিনের মধ্যে 3 দিন, শেষের 5 দিনের মধ্যে 3 দিন আমরা পিএসসি যে কোশ্চেন আছে, বিসিএস এবং পিএসসির কোশ্চেন, বিশেষ করে জব সলিউশনের জন্য আমরা শেষের 5 দিনের মধ্যে 3 দিন রেখে দেবো। এরপরে আমরা বাকি 53 দিন নিয়ে আমরা প্ল্যান করব। শেষের 5 দিনের মধ্যে 3 দিন আমরা পিএসসির এবং বিসিএসের প্রিভিয়াস কোশ্চেন সেটা আমরা দেখব, কারণ 36 এবং 38তমতে প্রচুর, বলতে গেলে 100-র উপরে প্রিভিয়াস কোশ্চেনের ছোঁয়া পাওয়া যায়। অলমোস্ট 100, একেবারে অলমোস্ট 100। এই 100 প্রশ্নের একটা প্রিভিয়াস প্রশ্নের একটা ছোঁয়া পাওয়া যায়। সেক্ষেত্রে একটা বিষয় থাকে, প্রিভিয়াস কিছু কোশ্চেন থাকে যে কোশ্চেনগুলো ভুল হয়, মানে এক এক বইতে এক একটা উত্তর হয়, এবং ওটা আমরা খুব ভালোভাবে জাস্টিফাই করব। কারণ হুবহু তুলে দেয় এমন কোশ্চেন অনেক, হুবহু তুলে দেয় এমন কোশ্চেন আপনি অনেক পাবেন। তো শেষের 5 দিনের মধ্যে 3 দিন আমরা পিএসসি এবং বিসিএস এর কোশ্চেনের জন্য রেখে দেয়, কারণ আমাদের হিস্ট্রি বলে কোশ্চেন 36 এবং 38-এর মতো হতে পারে। আর এর আগে তো আমরা প্রস্তুতি নেবই, ওই প্রস্তুতি আমরা 35-37-এর মতো 40-এর মতো টিকে যেতে পারি ইনশাআল্লাহ। এখন কোশ্চেন যদি বিগত হয়, আপনি বলতে পারেন যে তাহলে তো সমস্যা নাই, কিন্তু সহজ প্রশ্ন পরীক্ষা হলে তখন কিন্তু আপনার 1-2টা সহজ প্রশ্ন ভুল করা যাবে না। সহজ প্রশ্ন পরীক্ষা হলে সহজ প্রশ্নটা পারতে হবে, 2-1টা কঠিন প্রশ্ন পারলে কিন্তু টিকে যাবেন। আপনি সবাই 105 পায়, আপনি 105 পেলে টিকবেন? আপনার তো 106 পাইতে হবে, সেটা হলো বিষয়। তো সেজন্য সহজ প্রশ্নে ভুল করা যাবে না, যার জন্য একেবারে কনক্রিট প্রিপারেশন ওখানে রাখতে হয়। এই জন্য একেবারে ভাববেন না যে আমি জব সলিউশন 3বার রিভাইজ দিচ্ছি, তার পরীক্ষার আগে আর যাবে না। পরীক্ষার আগে ওগুলো সতর্কতার সহিত আরেকবার দেখে যাব। এখন বাকি থাকে 2 দিন, 5 দিন বলছি, শেষের 5 দিনের মধ্যে 3 দিন আমরা ওটা পড়বো, বাকি থাকে 2 দিন। আমি 2 দিনের জন্য আপনাদের আরেকটা লাইভে বলেছিলাম, সেটা হলো যে যেগুলো কঠিন, আমরা একটা খাতা আজকে থেকে, যদি আমার কথা মানে আপনারা যারা আমাকে মনে করেন যে না ভাইয়া অভিজ্ঞতা শেয়ার করছে আমার কাজে লাগতে পারে, আমি সবাইকে রিসিভ করবেন তেমন না। যদি কেউ রিসিভ করতে চান তাকে বলতে পারি যে আজকে থেকে অন্তত বা আগামীকালকে থেকে একটা খাতা বানান, একটা খাতা হবে একটা। কারণ এখানে কিন্তু প্রিলিতে আলাদা করে পাস করতে হয় না, বাংলায় পাস করবেন না, ইংলিশে পাস করবেন, আপনার যে হয়ে যাবেন তা না। আপনি একটা খাতা রাখেন, একটা খাতার মধ্যে আপনি যে বিষয়গুলোকে তুলবেন সেটা হলো, ওই খাতার মধ্যে আপনি কিছু কিছু বিষয় তুলবেন, সেটা হলো অপেক্ষাকৃত কঠিন বিষয়টা। কিছু জিনিস আছে পরীক্ষা আসে কিন্তু কঠিন, বৃত্তের সূত্র, এই ধরেন ধারার সূত্র, তারপরে ধরেন আপনার বিজ্ঞানের এই ইলেকট্রন প্রোটন কি আছে, আইসোটোপ, আইসোবার, ভাই কিচ্ছু পারতাম না বলো, আল্লাহ রে। বিজ্ঞান যে কি জিনিস ছিল, আমার জীবনটা শেষ করে বলা যায় বিজ্ঞান। তো আপনারা অনেকে সায়েন্সের ভালো পারেন ভাই, আমি বিজ্ঞানের কিচ্ছু বুঝি না, আগা মাথা কিচ্ছু বুঝি না। তো যাও, আমার একটা বিজ্ঞানী গল্প আছে, গল্প হলো 1 মিনিটে বলি, 1 মিনিট গল্পটা বলি। সেটা হলো 33তম বিসিএসে আমার আশেপাশে সবাই পরীক্ষা দিয়েছিল ডাক্তার। তো ডাক্তাররা পরীক্ষা দিয়েছে, তো আমরা ডাক্তাররা যে বিজ্ঞান পরীক্ষা দেয় না তা তার আমি জানতাম না ভাই। আমি করছি কি ভাই, দেখি ম্যাথ পরীক্ষা, প্রথম দিন ছিল ম্যাথ, সকালে ম্যাথ, বিকাল হলো ইন্টারন্যাশনাল। আমি ম্যাথ পরীক্ষা দিয়েছি, তারা আমাকে খুব হেল্প করছে। আমি ম্যাথে কিন্তু 46 পাইছিলাম আউট অফ 50-তে, জীবনও পারতাম না, খালি মুখস্থ করে দিতাম। এর মধ্যে ওখানে মনে করেন লাগে গেছে, ভাইরাও হেল্প করছে, 46 পাইছিলাম। এর মধ্যে 10 নম্বর একটা ম্যাথ ভুল হয়েছিল, তারপরও 46 পাইছি, আল্লাহ জানে, ভুল ধরতে পারে না হয়তো বা। তো আর আমি ইন্টারন্যাশনাল ছিল বিকালে, তাই আমি যখন বলছি আমি ইন্টারন্যাশনাল রিলেশনসের স্টুডেন্ট, তখন ওরা আমাকে বলছে যে আমরা সবাই ডাক্তার, আমরা ইন্টারন্যাশনাল পাই না, তুমি ইন্টারন্যাশনাল, এক ভাই ছিল শিমুল ভাই, আল্লাহ তাকে রেস্ট নসিব করুক, ভাই ক্যাডারের রেজাল্ট হওয়ার কয়েকদিন আগে সে মারা গেছেন। উনি বউয়ের সাথে নাফাকুম ঝর্ণা গেছিল, ওখানে মারা গেছেন। এবং উনি প্রথম দিনই আমাকে বলছে যে এই আমি তো ছোটো ছিলাম, তুই বিসিএস দিবি না, বিসিএস কী অবস্থা, তুই কি, আমার দেখে বলছো তুই, একজন অপরিচিত লোক দেখে বলছো তুই, খুব আপন করে নিছে। তারপর যে তুই কোথায় পড়িস, বলছে এইটা না, তুই আমাদেরকে ইন্টারন্যাশনাল দেখাবি, আমি তো ম্যাথ দেখাবো। আমি তো সুন্দর পরীক্ষা দিছি। লাস্ট দিন বিজ্ঞান পরীক্ষা, ওই দিন তো তারা আসবে না তা তো আমি জানি না ভাই, সত্যি কথা কসম ভাই। পরীক্ষা দিতে গিয়ে দেখি যে আমি তো পড়তে বিজ্ঞান পারি না। আমি সুন্দর গেছি, যাওয়ার পরে বলছি ভাই আসবে, আমাকে দেখাবে, সবাই দেখাবে। এখন পরীক্ষা দিতে বসছি ভাই, দেখি পুরো রুম ফাঁকা, 7-8 জন পরীক্ষা দেয়, যেই রুমে পরীক্ষা দেয় 40 জনের উপরে, 7-8 জন তো গ্যাপ দিয়ে
এখন আমি বলছি, আল্লাহ আসে না কেন? এখন একবার রুমের বাইরে যাই, দেখি রুম ঠিক আছে, ঠিক আছে, আমি সিট ঠিক আছে, সিট ঠিক আছে। আমি কি হইলো? পরে একজন বললো আমাকে, ভাই কি হইলো, ওরা আসে না কেন? বলছে যে না ভাই, ওরা তো বিজ্ঞান পরীক্ষা দেয় না। এবং আলটিমেটলি ওইবারই পরীক্ষায় প্রশ্ন আসছিল, আমি যেইটা 9-10 সবচেয়ে পারতাম না, সেটা হলো সকল ক্ষারকই ক্ষার, কোনো ক্ষার ক্ষারক নয়। ভাই রে ভাই, যাই দেখো ওই প্রশ্ন, ভাই মেজাজটা কেমন লাগে। মানে সব উল্টাপাল্টা লিখছিলাম আমি। আসছে জেনারেটর লিখছি, বৈদ্যুতিক মোটর আসছে, মনে করে অ্যান্টিসেপটিক আর অ্যান্টিবায়োটিক, অ্যান্টিসেপ্টিকের ঘরে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক ঘরে অ্যান্টিসেপটিক, মানে সব ঠিক আছে, উপরে সেটিং ঠিক আছে, খালি উত্তরগুলো এলো, ঠিক আছে। মানে সব প্রশ্ন আসছে 9-10 লেভেলের, কিন্তু আমি বিজ্ঞানে উল্টাপাল্টা লিখছি। আমি ভাবছিলাম বিজ্ঞান, আমি পরীক্ষা দিয়ে হিসাব করছিলাম, মানে তখন 25-এ পাস ছিল, যে 20 পাবো না 25 পাবো না 27 পাবো। আমার 27-এর উপরে ওঠে নাই। আমি বলছি 27 পেলে এনাফ, আলহামদুলিল্লাহ, কিন্তু আমি পাইছি 54। আনবিলিভেবল, কেমনে পাইছি আল্লাহ জানে। 54, আমি 89 আনসার করছিলাম। যাই হোক, বিজ্ঞান নিয়ে একটা কথা বললাম, সেটা হলো বিজ্ঞানে কিছু বিষয় আছে কঠিন বিষয়, সব সময় আসে এমন বিষয়, আপনি একটা জিনিস বারবার পড়েন মনে থাকে না সেইটা, এই বিষয়গুলো আপনি একটা খাতায় লিখে রাখবেন। এই একটা খাতা, এটা হবে আপনার পরীক্ষার 5 দিনের মধ্যে, শেষের 5 দিনের মধ্যে 2 দিন, এবং আপনি যা পারেন তা মাথায়, যা পারেন না তা ওই খাতাটায়। এবং আপনি পরীক্ষার সময় যদি ওই খাতাটা দেখে যান, খুবই ইফেক্টিভ হবে। আমি 31তমতে এরকম কোনো প্ল্যান ওয়েতে পড়ি নাই, তাই ফেল করেছি। 33, 34, 35 প্ল্যান ওয়েতে পড়েছি, তাই আমি পাস করেছি। এই জন্য আমি বললাম যে হয়তো ইনশাল্লাহ আপনি পাস করতে পারেন এই পদ্ধতিতে। ওই খাতাটা রাখবেন, ওই খাতাটা আপনি দেখে যাবেন, দেখবেন একটা কনফিডেন্স নিয়ে আপনি পরীক্ষার হলে যাবেন। যে আমি, কিন্তু অনেক বিষয় আছে, যেমন আমি প্রায় বলি না যে ভাই স্নায়ুযুদ্ধ থেকে পরীক্ষা আসে, এটা কঠিন। এই যে কমিন ফর্ম, আর হলো আরেকটা হলো আপনার এই যে কমিনটার্ন, 3টা লিখে নেন, এক লাইন করে লিখে নেন, এবং লিখবেন খুব শর্ট করে, যে আপনি ওইটা বুঝতে পারেন। কমা দিয়ে লিখবেন, কমা দিবেন। কমিকন লিখে 9 লিখছে, মানে 9টা সদস্য। এবং এই কমা দিয়ে লিখবেন, যেটা হলো আপনার মাথার মধ্যে ঢুকবে যে না, এটার মধ্যে এটা আছে। তো যা হোক, খাতা বানাবেন এটা। এরপরে আমি আপনাকে যেটা বলবো সেটা হলো, অনেকেই বলেন ভাই ডাইজেস্ট পড়বো, মডেল টেস্ট দেবো, কোনটা এটা সেটা। সাবজেক্ট ভিত্তিক প্রস্তুতির উপরে কোনো প্রস্তুতি নেই, সাবজেক্ট ওয়াইজ প্রস্তুতি নেবেন। সাবজেক্ট ওয়াইজ প্রস্তুতির মধ্যে আপনি 2টা ক্যাটাগরি করবেন, একটা করবেন স্ট্রং জোন, আর একটা হলো উইক জোন। স্ট্রং জোন যেটা আপনার, সেটা আপনি আগে শেষ করে রাখবেন, এবং স্ট্রং জোনে আপনি 70 থেকে 80%-এর নিচে পাবেন না, সেই ধারণা রাখবেন। আপনি সায়েন্সের স্টুডেন্ট, আপনি ম্যাথ বিজ্ঞানে এখানে আপনি 60-র মধ্যে আপনি 70 to 80% আপনি ক্যারি করবেন, এটা আপনার টার্গেট থাকবে। আপনি সায়েন্সের স্টুডেন্ট, আপনি হয়তো সাধারণ জ্ঞান পারেন না, আপনি সেখানে 50% টার্গেট করবেন। আপনি আর্টসের স্টুডেন্ট, আপনি সাধারণ জ্ঞানে আপনি 70 to 80% মার্কস ক্যারি করার চিন্তা করবেন, আর সায়েন্স এবং ম্যাথে আপনি ওখানে 50% টার্গেট করবেন। আপনি দেখবেন তখন অ্যাভারেজে 60%-এর প্লাস হয়ে যাবে। অর্থাৎ আপনি যেটা একেবারে উইক, সেখানেও আপনি 50% মার্কস টার্গেট রাখবেন। যেখানে একবারে উইক, সেখানেও আপনি 50% মার্কস টার্গেট করবেন। সেটা সম্ভব, একেবারেই সম্ভব। আপনি সুশাসন, অনেকে বলে সুশাসন নৈতিকতা আপনি পারেন না। আমি অনেককে চিনি যারা সুশাসন নৈতিকতা 70% কারেক্ট করে, এবং এটা সহজ, খুব কঠিন না, যদি আপনি 1-2বার একটু সিস্টেমেটিক পড়েন। আমি রিস্ক নিলাম, ইনশাল্লাহ আপনি সুশাসন আর মূল্যবোধ, এই 2টা জিনিস পড়েন। তারপর আমি এই ক্লাসের আপনাদের যে আগামী 4 দিনের যে শিডিউল, আমি সেখানে ইনশাল্লাহ সুশাসন নিয়ে আমি আধা ঘন্টা কথা বলবো, তখন আমি বিস্তারিত বলবো। তো আপনি যেটা কঠিন, সেখান থেকে আপনি দেখবেন যেই টপিকটা থেকে বারবার পরীক্ষা আসে। আপনি দেখেন ইংলিশ লিটারেচার আপনি পারেন না, শেক্সপিয়ার থেকে একটা কোশ্চেন আসি, আপনি শেক্সপিয়ারটা পড়ে ফেলেন ভালো করে, আমি ওখানে 1 মার্কস ক্যারি করবো। শেক্সপিয়ার থেকে আসি, তো আপনি ওখান থেকে আমি 1 মার্কস ক্যারি করার জন্য আমি ওই শেক্সপিয়ারটা ভালো করে পড়ে যাই। অর্থাৎ আপনি যেখান থেকে প্রশ্ন একেবারেই আসে, সেখান থেকে আপনি টার্গেট রাখবেন যে আমি এখান থেকে 50% ক্যারি করবো। যদি এক্সিডেন্টলি আপনি 50% না 40% হলো, আপনি কিন্তু স্ট্রং জোনে কিন্তু আপনি 70+ % পাবেন ইনশাল্লাহ। এই 2টা ক্যাটাগরি করবেন। সেকেন্ড যেটা, সেটা হলো আপনাকে সাবজেক্ট ভিত্তিক প্রস্তুতি নিতে হবে। সাবজেক্ট ভিত্তিক প্রস্তুতির জন্য আপনাকে এখনই তালিকা করতে হবে যে আমি এর বাইরে এখানে পড়বো না, বা আমি এটাই পড়বো শুধু। যে আমি বিজ্ঞানের জন্য আমি এই বইটা পড়বো, এখান থেকে একটু পড়ে যাব, একটু পড়ে ফেলেন। একটু পড়ে ফেলে আপনি কিন্তু ওখানে, আমি ওখানে আসবো যে 58 দিনের মধ্যে 5 দিন, শেষের 5 দিন রাখবেন। এর আগে একটা 7 দিনের একটা আছে, আমি নেক্সটে বলতেছি। সেটা হলো যে আপনি টার্গেট করেন যে আমি লাস্ট যে 7 ডেজ, আমি বলবো যদি কেউ ডাইজেস্ট পড়ে থাকেন, ডাইজেস্ট পড়ার যদি কেউ ইচ্ছা থাকে, শেষের 15 দিন অথবা শেষের 7 দিনের মধ্যে আপনি প্ল্যান করেন যে আমি ডাইজেস্টটা শুধু তখন দেখব।
এক টানে আমি খালি রিডিং পৃষ্ঠা উল্টায় যাব, এক টানে রিডিং পড়ে যাবো। মনে কি আসার দরকার নাই, এখন কিন্তু মনে নিয়ে চিন্তা করবে না, রিডিং পড়ে যাবো খালি। ওই সময় আর কি 7 থেকে 14 দিন আগে জাস্ট রিডিং আমি ডাইজেস্টটা পড়ে যাবো, যদি আমি এর মধ্যে এটা কাভার করতে পারি। ডাইজেস্ট না পড়ে অনেকেই পাস করে গেছে, অনেকেই পাস করে গেছে। তো আমি ডাইজেস্টের মানে 10 পাতাও পড়ি না, আমি 10 পাতা পড়ি নাই, মনে পড়ে না ডাইজেস্টের 10 পাতা পড়ছি কিনা আমার মনে পড়ে না, আমি পড়ি নাই। তো আমি পড়িনি, কিন্তু ক্যাটার হয়েছে তারা কিন্তু পড়ছে, বুঝছেন, ক্যাটার হয়েছে অনেকে এবার পড়ছে। তো বিষয়টা হলো সাবজেক্ট ভিত্তিক একটা তালিকা করে যে আমি এই সাবজেক্টে এইটা পড়বো এবং এইটা এই তারিখের মধ্যে আমি শেষ করব। রিডিং পড়ে যাবেন, আপনি যদি মুখস্থ করতে না পারেন রিডিং, তখন আপনার খেলা হবে রিডিংয়ে খেলা। আর একটা বিষয় পড়তে গেলে আপনি পিছনে যাবেন না। অনেকের মধ্যে দেখেন পিছনে গেলেই যে আমি পড়ে আসছি 7 পাতা, পরে প্রথম পাতা যাই দেখি আল্লাহগুলো তো মনে নেই, ওগুলো মনে নেই। আপনি পরীক্ষাগুলো যখন দেবেন তখন ওগুলো মনে পড়বে। তো তালিকা করবেন, স্ট্রং উইক, স্ট্রেংথ জোন এবং উইক জোন রেডি করবেন। এরপরে হলো আপনি মডেল টেস্ট দিবেন। আগামী 7টা সপ্তাহ পাবেন। জানুয়ারি মাসের এখনো 2 সপ্তাহ আছে কালকে থেকে, ফেব্রুয়ারি মাসে 4টা সপ্তাহ আছে এবং মার্চ মাসের 1টা সপ্তাহ নেন। এই 7 সপ্তাহের মধ্যে আপনি 2টা করে মডেল টেস্ট দিবেন ইনশাল্লাহ, 2টা করে, কমপক্ষে 2টা করে, অর্থাৎ 14টা মডেল টেস্ট দিলেন। এবং প্রতিদিনই মডেল টেস্ট দেন। মডেল টেস্টটা আপনি এখানে দিবেন 14টা, আর শেষের 7 দিনের 7টা দিবেন। শেষের 10 দিনের মধ্যে 7টা দেন, অথবা শেষের 7 দিনের মধ্যে 7টা দেন, অর্থাৎ শেষের টানা 7টা মডেল টেস্ট আপনি দিবেন। তার মানে 7টা মডেল টেস্ট যখন আপনি টানা পড়বেন, টানা ওখানে দিবেন, তখন দেখবেন তখন আমার কনফিডেন্স অনেক বাড়বে। এখন আপনি মডেল টেস্টের একটা কথা আছে, আমি কিন্তু আপনাদের বেসিক ভিউতে আপনাদের নির্দেশনার মধ্যে লিখেছিলাম যে আমার যে বন্ধুটা 35তম বিসিএসের আগে মডেল টেস্টে 137 পাইছিল, আর আমি পাইছিলাম 65, 66 না 65 বা 63 এরকম, 60-এর ঘরে, তখন আমাকেও ফোন দিয়েছিল। মানে একই সময় আমরা মডেল টেস্ট দিয়েছি, কারণ ওর রোল ছিল আমার একটার পরে আর আমি একটা আগে। আমার ছিল 66, ওর ছিল 68, এই জন্য কই মিলাই দিলে আর পরীক্ষা দেবো, খুব দেয়, কিচ্ছু হয় না। তো একটা চুরি ধান্দা থাকে না, ওটা ধান্দা ছিল আর কি। তো আমি কি করছি, দুদিন পরীক্ষা দিচ্ছি, আর ও বলছে যে পরীক্ষা খারাপ হয়েছে। আমি কি রে খারাপ হয়েছে কেন? খারাপ হয়েছে, তোর কেমন হয়েছে? আমারও খারাপ হয়েছে। আমি বলছি তুই কত হয়েছে না, আমার জিজ্ঞেস করা, তুই কত হয়েছে? আমি উল্টো জিজ্ঞেস করি। ও বলছে ও পাইছে 137। প্রফেসরসের একটা মডেল টেস্ট থাকে না বিশেষ সংখ্যার মধ্যে, সেইটা আমি পেয়েছিলাম 66 কাইটা ছিল, এবং পিলিতে আমি পাশ করেছিলাম, ও পাশ করে নাই। তার মানে কি যে হবে একমাত্র আল্লাহ জানে। এবং সেটা হলো যে কে কতটুকু ধরে রাখতে পারবে। আপনি কিন্তু এখন মডেল টেস্টে কম পাচ্ছেন, আপনারা অনেকেই আছেন এখন 62 পান, অনেকেই আছেন 52 পান, অনেকেই আছেন 54 পান। আপনি কিন্তু পিলিতে পাশ করতে পারেন ইনশাল্লাহ, সুযোগ কিন্তু এখন আছে। এই জন্য মডেল টেস্টের নম্বর হয়তোবা আপনি ইউজ টু হইতে কষ্ট হয়, আপনি হয়তো অ্যালার্ট থাকেন না অথবা সিরিয়াস থাকেন না, এই কারণে একটু হেরফের হয়। এই জন্য আপনি যেটা বিষয় সেটা হলো যে আপনি মডেল টেস্ট দিবেন, তারপর কি পাচ্ছেন না পাচ্ছেন একটুখানি কয়েকটা দিলে আপনি বুঝতে পারেন যে আমি এরকম পাই সেটা। আর মডেল টেস্টের জন্য যে কোনো বই দেন, সমস্যা নাই, যে কোনো বই। হয়তোবা আপনি 2টা মডেল টেস্ট রাখতে পারেন, যে আমি এই সপ্তাহে এই মডেল টেস্ট থেকে আমি 2টা মডেল টেস্ট দেবো, ওই মডেল থেকে 2টা মডেল টেস্ট দেবো। মডেল টেস্টের দামও নাই ভাই, টাকা পয়সা একটু যাবে, কিছু করার নাই। তো মিনিমাম 21টা মডেল টেস্ট আপনি এখন থেকে দিবেন প্ল্যান অনুসারে। তো বিষয় হলো মডেল টেস্ট একটা ফ্যাক্ট, আরেকটা হলো যে মডেল টেস্টে 2টা বিষয় থাকে। একটা হলো যে দাগাবো নাকি দাগাবো না, নম্বর কেটে যাচ্ছে। আপনি কিন্তু অনেক সময় দেখেন যে একবার পারেন, কিছু আছে কিন্তু তারা প্ল্যানের কারণে হেরে যাবে, কিছু যাবে যে মানে আমি যে কটা পারবো সে কটা দাগাবো। তো ও পারবো ভাই, পরীক্ষার মধ্যে ও 110টা, আপনি শিওর হয়ে যা দাগান তার মধ্যে 5টা ভুল হয় না, 10টা ভুল হয় না, এরকমের সবগুলাই। আপনি শিওর হয়ে 10টা দাগালে যেমন 2টা ভুল হয়, আপনি কিছু অনুমান করে 5টা দাগালেও 2টা হয়, ইনশাল্লাহ হয়। কিছু কিছু জিনিস আপনি একেবারে ছাড়বেন না, এই জন্য মডেল টেস্ট থেকেই প্র্যাকটিস করবেন। আর একটা কথা আমি বলতে ভুলে গেছি, সাবজেক্ট ভিত্তিক প্রস্তুতির ক্ষেত্রে এমসিকিউর দিকে নজর দিবেন। একটু রিডিং পড়ে এমসিকিউগুলো দাগাবেন, রিডিং একটু পড়ে এমসিকিউগুলো দাগাবেন, এটা উচিত। এক্সারসাইজগুলো বেশি করা, এক্সারসাইজ বেশি করলে আপনার লাভ হবে।
এমসিকিউ একটু দাগাবেন, নিজে নিজে দাগায় তারপর উত্তরটা দেখবেন। আশা করি এখন সময় একেবারেই নষ্ট করবেন না, সবাই নষ্ট করবেন, 10 থেকে 12 ঘন্টা অবশ্যই পড়বেন ইনশাল্লাহ। আমি ওই যে প্রথম কথাটা বললাম, চাকরি যদি করতে চান তাহলে এখান থেকে করেন। হুদ্দাই কোনো শো অফ করে পড়া, দেখানো পড়া, এইটা করা ওইটা করা, আমি পারি, ফুটানকি করা, বিভিন্ন কমেন্ট করা, বিভিন্ন ঝগড়া বিবাদ করা, দ্বন্দ্ব করা, আইসে একটা হুট করে একটা সমালোচনা করে দিলেন। আসলে ক্যাডাররা এরকমের ক্যারেক্টার হয় না, এরকমের ক্যাডার থার্ড ক্লাস ক্যাডার হয়। থার্ড ক্লাস ক্যাডার পর্যন্ত কিছু ক্যাডার আছে থার্ড ক্লাস, মানে এরকম থার্ড ক্লাস মেন্টালিটি যারা আছে তারা হয়। আর এখন তো হবেই না, আগে থার্ড ক্লাস ছিল অনেক, আগে 45% থার্ড ক্লাস ছিল, 55% থার্ড ক্লাস ছিল, 55% থার্ড ক্লাস ছিল। এখন এই থার্ড ক্লাসও নাই, কথা বুঝছেন? মানে মাইন্ড করেন না, মানে ক্যাডাররা এরকমের মেন্টালিটির হয় না। আইসে হুট করে একটা বই সমালোচনা করলেন, একটা ভাই সমালোচনা করলেন, এটা ওটা নিয়ে একবার গবেষণা পড়ে গেলেন, ফালতু, একেবারে ফালতু। এটা মেন্টালিটিও ভালো হয় না, আলটিমেটলি এটা সাকসেসফুল কম হয়। সাকসেসফুল কেমনে হবে? মানে আপনি মানুষের মনে আঘাত দিবেন, মানুষকে আপনি হেও করবেন, আপনি আরেকজন একটা কমেন্ট করছে, একটা পোস্ট করছে, আপনি রেসপেক্ট না করে একটা কমেন্ট করলেন, হয় না। এটাগুলো চেঞ্জ করেন একটুখানি, বুঝলেন? ভাগ্যের খেলায় জিততে হলে পজিটিভ থাকতে হয়, ভাগ্যের খেলায় জিততে হলে পজিটিভ থাকতে হয়। এটা একটা আমার একটা সাজেশন আর কি। তো যাই হোক, আপনি এই মুহূর্তে টেবিলেই থাকেন, চাকরি করতে হলে আপনি টুকটাক এটা ওটা করলে আপনি ছেড়ে দেন, একেবারে ছেড়ে দেন। প্রয়োজনে একটা রুম ভাড়া নেন ভাই, আপনি বাচ্চার কারণে পড়তে পারেন না, আপনি একটা রুম ভাড়া নেন 2 মাস। আপনার টিউশনি না করলে চলে না ভাই, প্রয়োজনে চাকরি সাইডে 10,000 টাকা ধার করে তারপরে পড়েন, তারপরেও আমি বলবো যে আপনি পড়তে থাকেন। তো যাই হোক, মডেল টেস্ট দিবেন, মডেল টেস্ট দেওয়ার ক্ষেত্রে অবশ্যই অনুমান, আপনি একটু অনুমান চিন্তা করে একটু দাগাবেন। হয়তো আমি 21টা বলছি, প্রয়োজনে আপনি 2টা বাড়াতে পারেন, কিন্তু কমায়েন না, মডেল টেস্ট কমায়েন না, মডেল টেস্ট 2টা বাড়ান, কমায়েন না। আপনি নিজেকে জাজ করার জন্য টুকটাক আপনি মানে অনুমান কিছু দাগান। আবারও বলি, যে কটা পারবো সে কটা দাগাবো, এই মানসিকতা থেকে বের হয়ে আসেন। অবশ্যই ভুল দেখাবেন না, আপনি 100% জানেন না। কিছু জিনিস আছে প্রশ্ন পারতে হয় না ভাই, কিছু জিনিস অপশন দেখলে পারা যায়। যেমন একটা ছিল না, ওই যে আপনার কার্ল মার্কস একটা প্রশ্ন ছিল যে লেবার নিয়ে, ইংলিশে দেখবেন 35তম বিসিএস একটা লেবার নিয়ে একটা প্রশ্ন ছিল লিটারেচারের মধ্যে। আমি ওটা পড়ে তো আমি জীবনে বুঝি, আমি যে লেবার যেহেতু আছে এটা কার্ল মার্কসই হবে, আমি কার্ল মার্কস দেখাইছি, উত্তর হয়েছে। কিছু কিছু জিনিস হয়, আপনার বাংলাদেশে শিক্ষা নিয়ে যত কথাবার্তা আছে, কৃষি নিয়ে যত কথাবার্তা আছে, তো সেটা বাংলাকে ফজলুল্লাহ থাকলে সে উত্তর হয়। আপনি তো কিছু কিছু কমন সেন্স থেকে উত্তর করা যায়, এই জন্য একেবারে স্কিপ করবেন তা না। আমি 31তমতে ফেল করার আরেকটা মিথ আছে, মানে একটা আছে, রহস্য আছে যে সেটা হলো যে আমি সবগুলো দেখা ইংলিশ সবার শেষে দেখানোর কথা বলছি। আমি ইংলিশ সবার শেষে আমি 7টা প্রশ্ন ইংলিশে আমি পারতাম, 7টা প্রশ্ন আমি ইংলিশে পারতাম। লাস্টে তাড়াহুড়া করছি, লেখা ছিল ওখানে সিনোনিম, নট সিনোনিম আর নট অ্যান্টোনিম ছিল, নট এরকম একটা কথা ছিল যেটা খেয়াল করিনি, এবং ওই রকমের আমি 2-3টা প্রশ্ন ভুল দেখাইছি। এবং গ্রামার একেবারে ফ্রেশ গ্রামার, আমি হ্যাডের নিয়মিত একটা গ্রামার সেটা আমি দাগাই নাই, শুধুমাত্র তাড়াহুড়ো করার কারণে। আমি পরীক্ষার আগে একটা প্ল্যান নিয়ে আমি আবার ইনশাল্লাহ বেঁচে থাকলে কথা বলবো, তো ওখানে পারি না। কিন্তু আমি ঠিকই 33তে আমি কি করছি, আমি ইংলিশটা ভালো করে পড়ছি, এবং বিশ্বাস করেন আমি 18টা দাগাইছি, আমার একটা ভুল হয়েছে, আমি 16.5 পেয়েছি ইংলিশে 20-এর মধ্যে, তখন 20-এ কোশ্চেন ছিল। মানে শুধু ভয় থেকে আপনি কখনো একটা জিনিস ছেড়ে দিবেন, এটা হয় না। আপনারা খুব রং কিছু, আপনারা অনেক কিছু শুনেন। আর একটা বিষয়, আপনারা কিন্তু বিভিন্ন সাজেশন পাচ্ছেন, নাইম ভাইয়া বলছে, এই ভাইয়া বলছে, ওই ভাইয়া বলছে, এই সাজেশন ওই সাজেশন, আলটিমেটলি আপনি পুরো পাগল হয়ে যান, আমি কি করবো, আমি এটা করবো ওটা করবো, আলটিমেটলি পুরাই, ঠিক আছে, পুরাই মনে করেন আপনার অবস্থা, মানে একেবারে হজবরলা হয়ে যান। তার মানে একটু ফিক্স করেন যে আমি এটা আসলে কার্যকরী, ফিক্স করে ওভাবে আগাতে পারেন। এরপরে হলো হতাশ, একেবারে লাস্ট কথা হলো হতাশা বা হতাশ কে হবে জানেন? হতাশ হবে যে টেবিলে বসে না, হতাশ হবে যে টেবিলে বসে না, হতাশ হবে না সে যে টেবিলে বসে। এবং টেবিলে যে বসতেছে, আপনি বিশ্বাস করেন তার মধ্যে যে পড়াশোনা করছে তার মধ্যে এখন কি জানেন, পরীক্ষাটা কবে হবে, হয় না কারে যে পড়ে নাই ওকে আল্লাহ পিছায় না কারে, বুঝে না কারে, কিছু একটা হবে, মানে ও চায় যে করোনার মতো আরেকটা গজব আসুক, গজব আসা পরীক্ষাটা পিছায় দেখ। তার মানে যে টেবিলে বসতেছে ও কিন্তু হতাশ না, ও কিন্তু ঠিকই, ওর মধ্যে একটা মানে টেনশন থাকা ভালো, টেনশন হলো ভালো পরীক্ষা দেওয়ার একটা লক্ষণ, টেনশন থাকা ভালো, কিন্তু একেবারে
হতাশ হয়ে যাওয়া, ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাওয়া, এটা কিন্তু হয় না। তার মানে আপনার টেবিলে বসতে হবে। তো গেল, এটা অনেক সময় হয়ে যাচ্ছে। এবারে হলো ভাই 43তম নিয়ে আসি, 43। 41তমতে আমার কথাবার্তা শেষ। এবার 43তম নিয়ে আসি। 43তমতে আপনারা অনেকেই এখানে আছেন যারা অনেকেই আপনারা 43তম অ্যাপ্লিকেশন করেছেন অথবা করবেন। তো এখানে একটা কথা আছে, সেটা হলো, প্রথম কথা সেটা হলো আপনার চয়েসের উপরে কিন্তু ভাইবার মার্কস অনেক সময় ভেরি করে। ভালো একটা চয়েস দেওয়ার উপরে ভেরি করে। আমি একটা গল্প বলি, সেটা হলো, অনেকেই বলছি, এটা অনেকে শুনছে না। 33তম নন ক্যারিয়ার থেকে যখন আমাদেরকে সুপারিশ করে, আমার নম্বর ছিল রিটেনে 527, 527। এখানে নীলক্ষেত শাখার কেউ আছে কিনা? নীলক্ষেত শাখায় আমাকে একজন জিজ্ঞেস করছিলেন 35তম বিসিএসে আপনার মার্কস কত, আমি ভুলে 527 বলে ফেলছিলাম। ওরা 33তম ছিল, ওরা 33তম মার্কস ছিল। তো যাই হোক, আসি। তো আমি 33তমতে আমি 527 পাই। আর আমার সাথে যে খাদ্যবোধে জয়েন করে মিজানুর রহমান, ও আমার ডিপার্টমেন্টেরই ছোটো ভাই, ও পায় 576 রিটেনে। এবং আমার খাদ্য পরিদর্শকে যখন সুপারিশ করে, আমার সিরিয়াল ছিল 20, আমার ছিল 17, ওর ছিল 38। এবং ও আমার 21 সিরিয়াল পিছনে। যে আমার রিটেনে নম্বর পেয়েছে 49 নম্বর বেশি। রিটেনে আমার চাইতে 49 নম্বর বেশি পেয়ে সুপারিশের ক্ষেত্রে সে আমার 21 সিরিয়াল পিছনে ছিল। এর কারণটা ছিল, ওর ফার্স্ট চয়েস ছিল অ্যাডমিন আর আমার ফার্স্ট চয়েস ছিল ফরেন। হয়তো এটা হতে পারে। ও দেখতে অনেক সুন্দর, আপনারা জানেন, অনেক লম্বা সুন্দর, মানে আমি বলবো যে শাকিল খানের চেহারা কেমন, সেরকমের চেহারা। এবং সে ফরেন দেয় না, সে ফার্স্ট চয়েস দিয়েছে অ্যাডমিন। তো কি হলো, ও যদি 80 পায়, মানে রিটেনে তখন ভাইভাই পাস ছিল 80, ও যদি পাস মার্কও পায় 80, আর আমি ওকে মিনিমাম ওর চাইতে আমি 60 নম্বর বেশি পেয়েছি, তাহলে আমি ভাইভাই পেয়েছি 140। ও যদি 100 পায়, তাহলে আমি পাই 160। ভাইভাই আমি 160 পেয়েছি, কারণ আমার চয়েস ছিল ফরেন। আমি ডিপার্টমেন্ট ছিল আইআর, ডিপার্টমেন্ট ছিল আমার ইন্টারন্যাশনাল রিলেশনস, ওর ডিপার্টমেন্ট ছিল ইন্টারন্যাশনাল রিলেশনস। ও দিছে অ্যাডমিন আর আমি দিছি ফরেন, আমার সাবজেক্টের সাথে রিলেটেড। আর ওর কিন্তু সাবজেক্টের সাথে রিলেশন ছিল না, আমার সাবজেক্টের সাথে রিলেশন ছিল। হয়তো এটা একটা কারণ হতে পারে, অথবা আমি ভালো ভাইবা দিয়েছি সেজন্য। এখন একটা বিষয় হলো, 35 আর 37ও কিন্তু আমার ফরেন ফার্স্ট চয়েস ছিল, কিন্তু 35 এবং 37তমতে আমাকে তারা কোটা দিয়েছে। এবং তারা বলছে যে তোমার তো এসএসসি ইন্টারমিডিয়েট রেজাল্ট খারাপ। এসএসসি ইন্টারমিডিয়েট রেজাল্ট আমার খুবই খারাপ, জিপিএ 5 ছিল না, আমার রেজাল্ট খুব খারাপ ছিল। এবং তারা বলছে তুমি কেন ফরেন চয়েস দিছো। আমাকে ফরেন চয়েস কেন দিছি এ কথাটা আমার 37তম বোর্ডে বলছে, কিন্তু আমি 33তমতে হয়তো তিনি সার্টিফিকেটে গুরুত্ব দেয় না। তিনি আমার ভাইবার আমার ইংলিশ ফ্লুয়েন্সি দেখে তিনি খুব মুগ্ধ হয়ে শুনছেন। এবং 15 মিনিটস আমি টোটালি ইংলিশ ছিল, এবং আমি খুব ভালো ভাইবা দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আমার ভাইবা খুব ভালো ছিল। 33তমতে আমার 35-37তমতে আমার সার্টিফিকেট থেকে শুরু করছে, সার্টিফিকেট নাড়াচাড়া করে তোমার কেন ফরেন ফার্স্ট চয়েস দাও। এখন মেসেজটা কি, আমি কিন্তু যা বলতেছি সব অভিজ্ঞতা দিয়ে। মেসেজটা হলো ভাই, আপনি যদি এসএসসি ইন্টারমিডিয়েটে জিপিএ 5 থাকে, এবং যদি আপনার অনার্সে 3.5 বা ভালো জিপিএ থাকে, বা ভালো সাবজেক্টে পড়েন, ভালো বিশ্ববিদ্যালয়ে পড়েন, তাহলে আপনাকে ফরেন ফার্স্ট চয়েস দেওয়া উচিত হবে। এখন বলেন ভাই, অনেকে তো ন্যাশনালে পড়েও ভাই ফরেন ক্যারিয়ার হয়, অনেকেই হয়, তখন কোটাও ছিল, কোটায়ও হয়, অথবা অনেকে ভাগ্যের জোরও হয়েছে। এরকম সংখ্যা খুবই নগণ্য, 2%-এর বেশি না, অ্যাবসোলুটলি 2%-এর বেশি না। আপনি দেখেন লাস্ট বিসিএসে ফরেন ক্যারিয়ার যারা হয়েছে 20 জনের প্রোফাইল দেখেন, কয়জন ন্যাশনালের। ন্যাশনালকে আমি ছোটো করতেছি না ভাই, আই এম সরি, ছোটো করতেছি না। দেখেন কয়জন ওই রকমের ইউনিভার্সিটি থেকে আসছে, ম্যাক্সিমামই দেখবেন ভালো ইউনিভার্সিটি থেকে পড়ে আসছে। তো আপনার প্রতি আমার মেসেজ হলো, আপনার যদি এসএসসি ইন্টারমিডিয়েট ভালো জিপিএ 5 থাকে, আর যদি ভালো একটা বিশ্ববিদ্যালয় পড়েন, আপনি চয়েসটা ফরেন দেন। ফরেন দিলে হবে কি, আপনাকে ক্যাডারটা পাওয়ার জন্য ও নম্বরই শুরু করবে 140 থেকে, কিন্তু আপনি ফরেনটা ভাইবাটা ভালো দিয়ে ফেলেন। এখন একটা রং মেসেজ আছে আমাদের সমাজে, সেটা হলো বলে যে ফরেন ভাইবা ইংলিশে হয়। আমার 35-37-এর ভাইবা ফুল বাংলা হয়েছে, ফরেন চয়েস ছিল, একটা সেন্টেন্স আমাকে ইংলিশ জিজ্ঞেস করে নাই। আবার দেখেন অনেকে অ্যাডমিন পুলিশ ফার্স্ট চয়েস ছিল, তাকে ফুল ভাইবা ইংলিশে ছিল। অ্যাডমিন পুলিশের ইংলিশ সেন্টেন্সগুলো বলা খুব কঠিন। আপনি যদি বলেন যে ভাই ভূমি মাপার কি এ ডিসির কাজ কি, ডিসির কাজ বলতে ইংলিশে বলতে গেলে খুব কঠিন অবস্থা।
কিন্তু আপনি যখন বলবেন একজন ডিপ্লোম্যাটের কাজ কি, ডেইলি স্টার পত্রিকা গত 1 সপ্তাহ পড়লে আপনি বুঝতে পারবেন কী কী কাজ। মানে ওই কন্টেম্পোরারি ইস্যুস থেকে ফরেনের ভাইভা থেকে কোয়েশ্চেন করা হয়, এবং কন্টেম্পোরারি ইস্যুস চলতি ঘটনা থেকে করার কারণে সে ওখান থেকে ওই ওয়ার্ডগুলো খুব পারে, তাকে সে আটকায় না। অন্যতপক্ষে আর কিছু না, ডোনাল্ড ট্রাম্প ইজ ডোনাল্ড ট্রাম্পস পলিসি ইজ ভেরি মাচ ব্যাড ইন আফ্রিকা, ইন মিডল ইস্ট, এই শব্দগুলো তুমি বলতে পারবেন, এগুলো কিন্তু বলা যাবে। আর পুলিশের কথা বললে ভাই অপরাধী, চোর, ডিস্ট্রিপ, ঠিক আছে, এগুলো বের হয় না, খুব কঠিন। আমি কিন্তু খুব প্র্যাকটিক্যাল, আমি বাস্তবিক কথা বলছি আমি, যে সত্যি কথা, ওই ইংলিশগুলো কঠিন হয় আর এই ইংলিশগুলো একটু ফরেন ইংলিশগুলো একটু ইজি হয়। এখন বলতে পারেন ভাই আমি তো ইংলিশ কোথায় বলতে পারি না। আপনি প্রিলি পাস করবেন, রিটেন পাস করবেন, এরপর ভাইভা ফেস করার জন্য আপনি কি তখন তখন আপনি কি কোয়ালিফাইড হবেন, আর এখন আপনার এইটা কি এখন বলা যায়? আপনি প্রিলি আর রিটেন পাস করবে, এরপর আপনার ওই ম্যাচুরিটি আর এই ম্যাচুরিটি হবে কখনোই না। আপনার হাঁটার স্টাইলই চেঞ্জ হয়ে যাবে। আপনি দেখেন না ভাই, আপনি যদি দেখেন এক এক ফ্লেভারে আমরা এক এক রকম না, এক একটা জায়গায় এক এক রকম। আপনি যখন ইমাম সাহেব হুজুরের সামনে থাকেন তখন আপনার মতো ভদ্র কেউ আছে? আপনি যখন চিল্লায় যাবেন আপনার সাথে কেউ ভালো ভালো মানুষ আছে, কিন্তু আপনি যখন ফ্রেন্ডদের কাছে যাবেন তখন তো অন্যরকম হয়ে যাবেন। এক এক জায়গায় আমরা এক এক রকম। ঠিক তেমনি আমি বোঝাতে চাচ্ছি যে ওই সময় কিন্তু আপনার ওরকম থাকবেন না। তাই আর্নেস্ট রিকোয়েস্ট, যদি আপনার 2টা GPA 5 থাকে এবং ভালো সাবজেক্টে পড়েন বা অনার্স মাস্টার্সের রেজাল্ট ভালো হয়, আপনি ফরেন ফার্স্ট চয়েস দেন। 37তমতে আমার পিছনে যে ভাইবা দিয়েছে একজনের পরে অর্ণব মালাকার হবিগঞ্জ বা সিলেটের এখন অ্যাডমিন ক্যাডার। অর্ণব মালাকার সে ছিল বুয়েটের স্টুডেন্ট এবং তার ছিল ফরেন ফার্স্ট চয়েস, এবং সে কিন্তু আমি আসার পরে বলছি ভাই এটা বলবেন, এবং তাই সে বুয়েটের স্টুডেন্ট, অবশ্যই তার রেজাল্ট ওই রকমের। আমার কিন্তু রেজাল্ট ওরকমের না, আমি ছিলাম হিউম্যানিটিজ স্টুডেন্ট, সে ছিল সায়েন্সের স্টুডেন্ট, তার রেজাল্ট অনেক ভালো থাকবে। বোর্ড এন্টারটেন করেছে, তাকে হিউজ মার্কস দিয়েছে, অ্যাডমিন ক্যাডার পেয়ে গেছে। ক্যাডার তো পেতে হলে এরকম ভালো রেজাল্ট থাকলে সে ওইটা দেন। সেকেন্ড, যেটা আপনাকে 3টা কোয়েশ্চেন বিসিএস ভাইভা বোর্ডে করতে পারে এমন একটা প্রস্তুতি নিতেই হবে। সেটা হলো হোয়াই বিসিএস, আপনি কেন বিসিএস আসতে চান। সেকেন্ড হলো হোয়াই ইট ইজ ইউর ফার্স্ট চয়েস, এটা ফার্স্ট চয়েস কেন। সেকেন্ড হলো রিলেশন বিটুইন ইউর চয়েস অ্যান্ড ইউর সাবজেক্ট। আপনার ডিপার্টমেন্ট এবং চয়েসের সাথে একটা রিলেশন থাকতে হয়, সেই জন্য আপনার ডিপার্টমেন্টের উপরে গুরুত্ব দিবেন। ডিপার্টমেন্টের উপর গুরুত্ব দিয়েও চয়েস দেওয়াটা ইম্পর্টেন্ট। আপনি ইকোনমিক্সের স্টুডেন্ট আপনি ফার্স্ট চয়েস দিয়েছেন, আপনি ধরেন ইকোনমিক্স স্টুডেন্ট ফার্স্ট চয়েস দিয়েছেন কাস্টমস, আপনাকে একটু অন্যভাবে দেখবে। আপনি MBA এর স্টুডেন্ট, BBA এর স্টুডেন্ট, আপনি কাস্টমস ফার্স্ট চয়েস দিয়েছেন, অন্যরকমভাবে আপনাকে ট্রিট করবে। আপনি ক্রিমিনোলজি পড়ে আসছেন, পুলিশ সায়েন্স, আপনি পুলিশ ফার্স্ট চয়েস দিয়েছেন, অন্যরকম ভাববে। আপনি ধরেন MIS এর স্টুডেন্ট, আপনি অডিটের ফার্স্ট চয়েস দিয়েছেন, আপনাকে অন্যরকম ভাববে। এইটা হচ্ছে বিষয় যে আপনি সাবজেক্টের সাথে যখন রিলেশন করতে পারবেন তখন আপনার কিন্তু বেনিফিটেড হবেন। আরেকটা বিষয় হলো কিছু ডিপার্টমেন্ট আছে, যেমন ধর আপনি ইংলিশে পড়ছেন, ইংলিশ, ইকোনমিক্স, তারপরে হলো আপনি IBA থেকে ভালো করছেন, ইন্টারন্যাশনাল রিলেশনস পড়ছেন, পলিটিক্যাল সায়েন্স পড়ছেন, এরা যদি ফরেন ফার্স্ট চয়েস দেয় আপনার বোর্ডও নিজের এন্টারটেইন করে। এরকম একটা ছেলেকে আসলেই দরকার। আপনি নিজেকে নিয়ে চিন্তা করেন যে আসলে এই সাবজেক্ট আমি পড়ে আসছি, আমাকে কীভাবে বোর্ড দেখে। আমি বুয়েট থেকে পড়ে আসছি, আমি ঢাকা মেডিকেল থেকে পড়ে আসছি, আমি ফরেন ফার্স্ট চয়েস না দিলে কে দিবে? তারা তো মনে করে যে এ আসলে দেশের জন্য অ্যাসেট, সে ট্যালেন্ট, এই ট্যালেন্ট সেটাকে ভালো জায়গায় নিতে হবে। তারা নিজেরাও কিন্তু ওখানে বসে চিন্তা করবে। তো সেই জন্য আপনি যদি ট্যালেন্ট হয়ে থাকেন তাহলে আপনি চয়েসের ক্ষেত্রে ওটা করে থাকেন। আর যদি আপনি অ্যাভারেজ ব্রিলিয়ান্ট হন, আপনার রেজাল্ট আমার মতো সাবজেক্টের সাথে, যেমন আমার ফরেন ফার্স্ট চয়েস না দিলে কিছু করার ছিল না। আমাকে কিন্তু অনেকেই, যেমন কনফিডেন্সের আমাদের যে DMD স্যার বলছে যে আপনি অ্যাডমিন ফার্স্ট চয়েস একবার দিয়ে দেখেন। আমি 38তম দিয়েছিলাম অ্যাডমিন ফার্স্ট চয়েস, আমার 38তম পিলি টিকি নেই, অ্যাডমিন ফার্স্ট চয়েস দিয়েছিলাম, একটা ফেস করবো। উনি আমাকে জোর করে দিয়েছিল যে আপনি একবার দিয়ে দেখেন, আপনি তো খাটো ছোটো মানুষ, দাঁড়িয়ে আছে এটার জন্য। কিন্তু আমি ডিপার্টমেন্টের সাথে ওটা দিলে ওটা আমাকে হেও করবেই, করার সম্ভাবনা। যেমন মিজানকে এত সুন্দর চেহারা, সে অ্যাডমিন দেওয়ার কারণে সে কিন্তু 576 পেয়েও সে কিন্তু ক্যাডার পায়নি। তো এগুলো হলো অভিজ্ঞতার কথা। সেটা হলো যে আপনার সাবজেক্ট নিয়ে একটু চিন্তা করেন, আপনার চয়েস নিয়ে একটু চিন্তা করেন, আপনার সাবজেক্টের সাথে রিলেশন করতে পারবেন একটু চিন্তা করে দেখেন। এই 3টা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে এবং এই উত্তরগুলোর সাথে সামঞ্জস্য রেখে আপনি চয়েস দেন। এখন আসি অ্যাভারেজ ব্রিলিয়ান্ট। আপনি অ্যাভারেজ ব্রিলিয়ান্ট হলো SSCতে 3 পয়েন্ট পাইছেন, ইন্টারমিডিয়েট 4 পয়েন্ট পাইছেন, ধরেন এরকম পাইছেন, অনার্স ভালো রেজাল্ট দিয়েছেন, খুব স্টাডি করছেন, তাদের জন্য অ্যাডমিন পুলিশ, তাদের জন্য মুখস্থ হলো অ্যাডমিন পুলিশ ফার্স্ট চয়েস দেয়।
এরপরে হলো যদি আপনি ধরেন আপনি স্টুডেন্ট হলে ইকোনমিক্সের, আপনি চিন্তা করেন না আমি তাহলে একটু কাস্টমস দিয়ে দেখি, আমি কাস্টমস ফার্স্ট চয়েস দিই, আমার চয়েসের সাথে এটা যায়। তো এই রকমের অনেক চয়েস আছে। আপনারা যদি ওরকমের না পারেন আমাকে ইনবক্সে নক করেন, অনেক কথা হয়েছে, অবশ্যই কমেন্ট করে রাখেন অথবা মেনশন করে রাখেন, আমি যদি পারি আপনাকে হেল্প করবো যে চয়েস কী দেওয়া যায় সে ব্যাপারে, তাহলে আমি আপনাদেরকে বলবো। আর এই আর কি কথাবার্তা। আর হলো চয়েসের ক্ষেত্রে আপনি কিছু কিছু টেকনিক্যাল ক্যাডার আছেন যারা টেকনিক্যালে ভালো, তাদের কাছে কিন্তু জেনারেল অনেক ক্যাডারের চাইতে টেকনিক্যাল ক্যাডারটা ভালো। জেনারেল ধরেন আপনার ফুড, তারপরে হলো আপনার পোস্টাল, ফ্যামিলি প্ল্যানিং, এগুলোর চাইতে টেকনিক্যাল ইঞ্জিনিয়ার হওয়া অনেক ভালো, ঠিক আছে? ওগুলো চয়েস আগে দিতে পারেন। এগ্রিকালচার তো মানে ফুডের আগে এগ্রিকালচার দেওয়ার কোনো মানে এগ্রিকালচার আগে ফুড দেওয়ার কোনো মানেই হয় না। এগ্রিকালচার অনেক ভালো ক্যাডার এবং তারা কিন্তু একটা উপজেলায় যে থাকে সেও একটা গাড়ি পায়, এবং উপজেলায় কিন্তু ভিন্ন অফিস থাকে। আপনি এগ্রিকালচারে পড়াশোনা করছেন, আপনি মনে করেন ফ্যামিলি প্ল্যানিং উপরে দিয়ে এগ্রিকালচারে নিচে দিয়ে ফেলেন, এরকম কিছু বুদ্ধি রেখে আপনারা দিবেন, অথবা আলোচনা করে আপনারা চয়েস দেন। আর চয়েসের কারণে ক্যাডার এদিক সেদিক হয় আসলে। আপনার সবচেয়ে বড় কথা হলো যে ভালো পরীক্ষা দেওয়াটাই ইম্পর্ট্যান্ট। সবচেয়ে বড় কথা হলো ভালো পরীক্ষা দেওয়াটাই ইম্পর্ট্যান্ট। ওকে, আপনাদের আসলে সবাই ধরে আমি দিতে পারবো না, এতে আপনারা হয়তো আমাকে কমেন্ট করে রাখতে পারেন, আমি হেল্প করতে পারলে ইনশাল্লাহ হেল্প করব। ওকে, তো অনেক কথা বললাম। আর আপনাদের ইনশাল্লাহ রিসেন্ট ভিউ এবং টেস্ট ভিউ 31 জানুয়ারি থেকে ফেব্রুয়ারি 7 তারিখের মধ্যে ইনশাল্লাহ আসবে আশা করি। তো সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ। আপনাদের কমেন্ট করতে পারলাম না, তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে ভালো কিছু চাই ভাই। ওকে, আল্লাহ হাফেজ। সকলকে অসংখ্য ধন্যবাদ, দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।